সুনেরার কথায় দিলারা আর কিছু বলল না। সুনেরা আবারও প্রতি উত্তর করলো, ভাবি ওদের কোনো অতিথি নেই, প্রেমের বিয়ে দিয়েছি, ছেলে আর মেয়ে মিলে সংসার করবে। বিয়ের পর যে প্রেম হয় সেটা আগে হলে ক্ষতি কি, বরং আরো জানাশোনা বাড়ে, একে অপরকে আগে থেকেই বুঝে। হয়েছে ভাবি, নতুন বউ দেখতে এসেছিলাম, শুনলাম তোমার কথা। সুনেরা আর উত্তর দিল না। যা বলার তো সে বলেছেই। আর উত্তর দেবার প্রয়োজন বোধ মনে না করে রান্নাঘরে গেল দুজন মহিলা। সুপ্রভার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। তুমি মন খারাপ করো না সুপ্রভা, লোকে তো কত কিছুই বলবে, সব ধরে বসে থাকলে হবে? হবে না তো, সেসব কথা বাদ দাও তুমি। যার আপনার মতন একজন শাশুড়ি মা আছে তার আর ভাবনা কিসের? আমি ভাগ্যবতী। সুপ্রভার কথায় সুনেরা বেগম হাসলেন। তখনই ভিতরে আসলো সুপ্রভার বাবা আর ভাই। ভেতরে আসতে আসতেই বললেন, মেয়ে আর একদিনে শ্বশুর বাড়িতে মজে গেছে দেখছিস, তা কেমন কাটছে দিনকাল? বাবার আওয়াজ পেতেই সুপ্রভা বাবার কাছে গিয়ে দাঁড়ায়। আফজাল হোসেন আর তামিম আসার সময় বেশ জিনিসপত্র এনেছে হাতে করে। তা না বাবা, তবে সত্যি বলতে উনি আমার শাশুড়ি মা নয়, নিজের মা। মনেই হচ্ছে না শ্বশুর বাড়িতে এসছি। যাক, আমি নিশ্চিত। এটুকুই তো চাই বাবা হিসেবে, মেয়ে সুখের সংসার। অনিল তো অসুস্থ, ওকে দেখতে আসা কোথাও। চলো তোমাকে রুমে নিয়ে যাই। সুপ্রভা আফজাল হোসেন আর তামিমকে রুমে নিয়ে গেল। সুনেরা বেগমের কথায় রান্নাঘরে গিয়ে 3-4 পদের নাস্তা সহ শরবত, ফল, ফ্রুটস সব কেটে দিল বাবার ভাইয়ের সামনে। আফজাল হোসেন অনিলের সাথে টুকটাক কথা বলছিলেন, সেই সুযোগে সুপ্রভা তামিমকে চেপে ধরে। কি তামিম ভাই, ডুবে ডুবে পানি খাচ্ছ? এই ব্যাপার কি তোমার? কি সব বলছিস বোন? হয়েছে, আর ঢং করিও না। রেস্টুরেন্টে যে গার্লফ্রেন্ড নিয়ে যাও সবই দেখেছি আমি, কেবল বলিনি এতদিন অনিল বারণ করেছিল বলে। সুপ্রভা থাম তুই, এখনই সুযোগ আসেনি সব বলার। সবে তো তোর বিয়েটা হলো, আর কয়েকটা দিন যাক, আমিই বলবো সবাইকে, কেমন? এখন তো সবাই আছে, আমি তোকে না হয় কল করে সবকিছু বলবো। সুপ্রভা ভ্রু কুঁচকাল, এক পলক তামিমের দিকে তাকালো। বেচারা হালকা পাতলা ভয়ও পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, বলবো না, যাও। তামিম আর সুপ্রভা টুকটাক কথা বলতে বলতে আফজাল হোসেন উঠে দাঁড়ালেন যাবার উদ্দেশ্যে। আজকে উঠি ভাবি, অনিলের বাবাকে তো দেখতে পেলাম না, পরে আসবো আবার। সে কি, খাওয়া দাওয়া তো করলেন না তেমন করে? না ভাবি, যা দিয়েছেন নুডলস, শরবত, ফল এসব খেয়ে পেট ভর্তি, পরে বার আসবো, তখন আপনাদের নিয়ে একেবারে যাব। এবার বিদায় দিন। সুপ্রভার সাথে টুকিটাকি কথা বলে আফজাল হোসেন বিদায় নিলেন শিকদার ভিলা থেকে। শিকদার সাহেব কাজের বাহানা দিয়ে বেরিয়ে গেছেন আর ফেরেনি বাড়িতে। সবাই চলে যায় যে যার রুমে। সুপ্রভা গিয়ে বসে অনিলের কাছে। জ্বর এখন কিছুটা ছেড়েছে। বোর হচ্ছ তাই না সুপ্রভা? চলো আমরা ঘুরে আসি তাহলে। আরে পাগল হয়েছেন নাকি? আপনার এই অবস্থায় ঘোরা আগে সুস্থ তো হয়ে নিন। অনিল মুচকি হাসলো। একদম পাকা গিন্নি হয়ে গেছো একদিনই। বিয়ে করেছি একদিন আর দুদিন বুঝি না জীবন থাকবো আপনার সঙ্গে, বুঝলেন তো মশাই? হ্যাঁ, সবই বুঝি। আর আমি এটাও বুঝেছি ওখানে থাকতে তুমি টিউশনি করাতে, কাজ করতে। এখন কাজ করতে না পেরে তোমার উসখুস লাগছে। তেমন কিছু না, বাদ দিন। এখন নতুন নতুন সংসারটা সামলাই, তারপর মাস্টার্স কমপ্লিট করে দেখি চাকরি পাই কিনা। আমার সুপ্রভাকে না করে এমন কে আছে? আমি 100% চাকরি তুমি পাবেই। যে তোমাকে চাকরি দিবে না তার চাকরি থাকবে না, দেখো বলে দিলাম। অনিলের কথায় সুপ্রভা হাসলো। অনিল মুগ্ধ হয়ে দেখতে লাগলো সে হৃদয় দোলানো হাসি, যে হাসির প্রেমে পড়ে আজকে সুপ্রভাকে নিজের করে নিয়েছিল। অমন করে এসো না বাবু, বুকে লাগে যে। অনিলের কথায় সুপ্রভার হাসি আরো বাড়ে। অনিল এবার সুপ্রভার হাত ধরে টান দিয়ে পাশে শুইয়ে দিল। আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নিল অর্ধাঙ্গিনীকে নিজের সঙ্গে। একটু পরিমাণও ফাঁকা নেই। শুয়ে থেকেই অনিল বলল, তোমায় ভাবি সারাক্ষণ, দিলাম তোমায় আমার মন, ভালোবেসে এই মন চায় তোমায় সর্বক্ষণ।
সুপ্রভা লজ্জা পেয়ে অনিলের বুকেই মুখ লুকালো। সকাল সকাল ঘুম থেকে উঠে মাথাটা অনেক হালকা লাগছে অনিলের। জ্বরের ঘোরটা কিছুটা নয়, অনেকটাই কমে গেছে এখন। সুপ্রভা কালকে সারা রাত ঘুমোয়নি ভালো মতন করে। অনিলের মাথায় পানি দিয়ে গা মুছিয়ে দিয়েছে কেবল। সকালবেলা রান্নাঘরে গিয়েছিল অনিলের জন্য চিকেন স্যুপ বানাতে। তখনই শিকদার সাহেবকে দেখতে পাই। চুপচাপ কিছু না বলে রান্নাঘরের দিকে যেতেই শিকদার সাহেব বলে ওঠেন, কি বানাবে তুমি? একা একা রান্নাঘরে এসেছো যে? শিকদার সাহেবের গম্ভীর কণ্ঠে আওয়াজ শুনে সুপ্রভা বেশ খানিকটা ভয় পেলেও পরক্ষণে নিজেকে ধাতস্থ করে উত্তর দিল, আগে বাবা, আপনার ছেলের তো জ্বর, ওর জন্যই একটু চিকেন স্যুপ বানাতে এসেছি। এসব স্যুপ টুপ নয়, তুমি ওকে আগে কমলা লেবু মালটা দিয়ে জুস বানিয়ে দাও। সেটা খেলে ওর মাথা ঘুরানো এবার ছাড়বে। তখন চিকেন স্যুপ যা দেবার দিবে, তাহলে সেগুলো খেতে পারবে। আচ্ছা বাবা, আমি তাহলে তাই করছি। শোনো মেয়ে। সুপ্রভা চলে যেতে নিচ্ছিল, তখনই আবার শিকদার সাহেবের ডাক শুনে থেমে যায়। হ্যাঁ বাবা, বলুন। তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি এসেছিল? জি, মাধ্যমিকে এসেছিল GPA 5 আর উচ্চ মাধ্যমিকে এসেছিল 4.95। অল্পের জন্য GPA 5 মিস হয়ে গেছে, আর এখন আপাতত অনার্সের রেজাল্টের অপেক্ষা আছে। তাহলে রেজাল্ট তো খারাপ করেনি মনে হচ্ছে, পড়ালেখা বেশ ভালোই। আমাকে বাবা চেষ্টা করেছেন লেখাপড়ায় সব সময় ভালো করেই তুলতে, মানুষের মতন মানুষ করতে। আমি সেই চেষ্টাটুকুনি করেছি। শুনেছি মাস্টার্স কমপ্লিট করার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ বাবা, ইচ্ছে আছে লেখাপড়া শেষ করে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো। আমার বাবা মায়ের তো কোনো সন্তান নেই, আমি একমাত্র খুঁটি ওনাদের। এখন তো তামিম ভাইয়া দেখছেন। এই বাড়ির বউ হয়ে তুমি ওই বাড়িতে গিয়ে দৌড়াদৌড়ি করবে বলছো? সুপ্রভা খানিকটা আঁচ করতে পারছে তার চাকরি করাতে হয়তো শ্বশুরমশাই বাধা হয়ে দাঁড়াতে পারেন, তবুও মনে সাহস সঞ্চয় করে দাঁড়ালো। বাবা, আপনারা তো আমাদের বাড়িতে বলেছিলেন আমাকে চাকরি করতে দেবেন ভবিষ্যতে। আমার লেখাপড়া তো প্রায় শেষের দিকেই। শিকদার সাহেব সুপ্রভার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন, তারপর বললেন, সে বলেছি ঠিক আছে, তবে আগে তোমার মাস্টার্সের রেজাল্ট ভালো হলে তারপর দেখা যাবে তুমি চাকরি করবে কিনা। পুরোটাই ভিত্তি করবে তোমার লেখাপড়ার উপর। এবার তোমার সিদ্ধান্ত, তুমি কিভাবে পড়াশোনা করবে। সুপ্রভা মাথা তুলিয়ে হ্যাঁ বলতেই শিকদার সাহেব আবারও বললেন, এলাকায় আমার একটা সম্মান আছে। আমার পুত্রবধূ পড়ালেখা পুরোপুরি কমপ্লিট করেনি, এটা শোভনীয় দেখায় না। তুমি চাকরি করো, যাই করো না কেন, পড়াশোনা তোমাকে পুরো কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, রেজাল্ট যেন ভালো হয় সে খেয়ালও রাখতে হবে। ঠিক আছে বাবা। শিকদার সাহেব চলে যাচ্ছিলেন, তখনই সুপ্রভা ডাক দিল, বাবা চা খাবেন না? আপনি তো সেজন্য এসেছিলেন রান্নাঘরে। সুপ্রভার কথা শুনে শিকদার সাহেব অবাক হলেন কিছুটা। তুমি কি করে জানলে আমি চা খাবো? সুপ্রভা মুচকি হেসে প্রতি উত্তর দিলেন, মায়ের সাথে গল্প করতে করতে এই 2 দিনে আমি অনেক কিছুই জেনেছি। যদিও পুরো জানা বাকি, কিন্তু এটুকু জানি আপনি এখন চা খেতে এসেছিলেন। পরে আমার লেখাপড়ার ব্যাপার নিয়ে কথা বললেন। ঠিক আছে, যখন বুঝতেই পেরেছো চা বানাও। শিকদার সাহেব সোফাতে বসতেই সুপ্রভা কিছুক্ষণের ভিতর চা বানিয়ে নিয়ে আসলো। চা শিকদার সাহেবের হাতে দিতেই তিনি বললেন, বাহ, চা তো বেশ হয়েছে। তুমি কি করে জানলে আমি চায়ে চিনি একটু বেশি পছন্দ করি? বাবা, ওই যে বললাম না, কালকে মায়ের সঙ্গে গল্প করছিলাম, তখন এটুকু টুকটাক জেনে নিয়েছি আর কি। ঠিক আছে, তুমি যাও এবার। সুপ্রভা রান্নাঘরে চলে গেল টুকটাক রান্নার কাজ করতে। যদিও সুনেরা বেগম সুপ্রভাকে একা রান্না করতে দেয় না, সুপ্রভা সবজি কেটে কুটে দেয়। আজকেও একই কাজ করছে, বাসন কুসন ধুয়ে সব এগিয়ে রাখছে। বিকেলের দিকে সুপ্রভা রুমে যেতেই দেখে অনিল ল্যাপটপে কিছু একটা করছে। সুপ্রভার রাগ বেড়ে গেল। আপনার না শরীর অসুস্থ? আপনি বসে বসে ল্যাপটপে কাজ করছেন? আরে জ্বর ছেড়েছে সেই দুপুরে, এখন তুমি এত চিন্তা করিও না তো। অফিসে যাইনি, কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। সুপ্রভা অনিলের কথা পাত্তা দিল না, মাথায় হাত দিয়ে চেক করলো, গা ঠান্ডাই আছে, মানে জ্বর ছেড়েছে। ঠিক আছে, তবে কাজ করুন আপনি। অনিল ল্যাপটপে কাজ করছিল। সুপ্রভা কি করবে ভেবে পাচ্ছে না। সকালের দিকেই নাস্তা রান্না বান্নার কাজ শেষ হয়ে যায়। তারপরের সময়টুকু সে একদমই অবসর। এখন এই সময়টুকু কি করে পার করবে বুঝে উঠতে পারছে না। প্রতিদিন তো আর শাশুড়ির সাথে গল্পও করা যায় না। অনিলও কাল থেকে অফিসে চলে যাবে। সেসব চিন্তা করতে করতে রুমের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। খোলা আকাশে দেখছে খুব মনোযোগ সহকারে। সুপ্রভার একা একা বোরিং হবার বিষয়টা অনিলও খেয়াল করলো।
বোরিং হচ্ছে সুপ্রভা? কোনো কাজ নিয়ে কি করবে সেজন্য? না, তেমন কিছু না, এমনিই দাঁড়িয়ে আছি, এখন তো কোনো কাজ নেই। সুপ্রভার কথা শুনে অনিল ল্যাপটপটা বন্ধ করে সুপ্রভার কাছে গিয়ে দাঁড়ালো। পেছনে থেকে সুপ্রভাকে জড়িয়ে ধরলো। এক হাত দিয়ে ঘাড়ের কাছে চুলগুলো আরেক পাশে আনলো। সুপ্রভাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঢুকালো। পেছন থেকে হুট করে অনিলের এভাবে জড়িয়ে ধরা দেখে সুপ্রভা প্রথমে অবাক হলেও পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে নিল। ছাড়ুন, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। আমাদের বাড়িতে আমরা আর মা বাবা ছাড়া কেউই নেই, কেউ আসবে না, চিন্তা করো না, তুমি ডিস্টার্ব করো না আমাকে। সুপ্রভা চুপ করে রইল আর কথা বলল না। অনিলের তাতেও ভাল লাগলো না। সে এবার সুপ্রভাকে নিজের সামনে ঘোরালো, একদম কাছে এনে দাঁড় করালো। দুজনের ভিতর বিন্দু পরিমাণও ফাঁক নেই, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এতক্ষণ অনিল পিছনে ছিল বলে সুপ্রভার তেমন লজ্জা লাগেনি। এবার সামনে থেকে দেখতে পেয়ে কোথা থেকে যেন একরাশ লজ্জা এসেছে, ভিড় করেছে সুপ্রভার মুখে। এবার অনিল সুপ্রভার কোমর জড়িয়ে ধরে মুখটা সুপ্রভার কপালের সঙ্গে ঠেকিয়ে বলল, চিনি তোমাকে আমি, এবং বুঝতে পারছি তোমার মুড অফ। এখন আপাতত এমনি থাকো, রেজাল্টের পর মাস্টার্সের পড়া শুরু করবে, তখন সময় এমনি কেটে যাবে। না, তেমন কিছু নয়, আপনি কিছু খাবেন? খাবো তো তোমাকে, আসো। অনিলের কথা শুনে সুপ্রভা মাথা উঁচু করে তাকিয়ে অবাক স্বরে বলল, আমাকে খাবেন? অনিল মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, না, তোমাকেই খাবো তো। টুসটুসে রসগোল্লার মতো তুমি একেবারে টুক করে খেয়ে ফেলবো। ধুর, চুপ করুন তো। বলেই সুপ্রভা লজ্জা পেয়ে অনিলের কাছ থেকে সরিয়ে নিল। সুপ্রভার লজ্জা মিশ্রিত মুখ দেখে অনিল হাসে, আবারও সুপ্রভার কাছে গিয়ে দাঁড়ায়। চিন্তা করিও না, এই বিকেল বেলায় তোমায় কষ্ট করতে হবে না। আপাতত সেই কাজ কিছু করছি না, নিশ্চিন্তে থাকো, আমাকে দূরে সরিও না। একটু জড়িয়েই তো ধরেছি, আর কিছু করব না। অনিল কথা বলতেই সুপ্রভা অনিলের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। আরে আরে, চুপ করেন তো, আপনি তো বড্ড বেশরম দেখছি। অনিল হাসতে হাসতে উত্তর দেয়, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। চুপ করুন তো, বেশরম কোথাকার। আচ্ছা আচ্ছা, আর বেশরম বলতে হবে না। রেডি হয়ে নিও তো, আমরা বের হবো এখন। এখন কোথায় যাব? আর আপনার তো শরীর খারাপ, তাই না? আরে ধুর, রাখো, জ্বর ছেড়েছে। আর ঘরে বসে থাকতে থাকতে তুমি আমাকে অসুস্থ করে ফেলবে। তার চেয়ে চলো ঘুরতে যাই। আর তাছাড়া বিয়ে হয়েছে, একটু আধটু ঘুরতে না গেলে হয় কখনো? সুপ্রভাও আর বারণ করলো না। ওয়ার্ড্রপ খুলে অনিলের চুজ করা একটা শাড়ি বের করে নিল। আপনি বের হন, আমি শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি। আমি থাকলেই বা কি, কিছু কি বাদ আছে? অনিলের লাগামহীন কথা শুনে সুপ্রভার ফের লজ্জায় নিমজ্জিত হয়। আরে সরুন তো আপনি, বেশি কথা না বলে। না, আমি সরবো না, শাড়ি আমি তোমাকে পরিয়ে দেব। সুপ্রভা বুঝলো অনিল তাকে ছাড়বে না। আর সুপ্রভাও কোনো বাড়তি কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পর অনিল শাড়িটা পুরো যত্ন সহকারে পরিয়ে দিল সুপ্রভাকে। শাড়ি পরানোর সময় যদিও সুপ্রভার লজ্জা লাগছিল, তবুও সে লজ্জা দূরে সরিয়ে রেখে দাঁড়িয়েছিল। শাড়ি পরানোর পর সুপ্রভা আয়নায় তাকালো। বাহ, আপনি তো দেখি বেশ সুন্দর শাড়ি পরিয়েছেন। বলি, শাড়ি পরানোর পূর্ব অভিজ্ঞতা আছে কি কোনো? সুপ্রভার কথায় সন্দেহের ছাপ অনিল ফের হাসলো। অনিলকে হাসতে দেখে সুপ্রভা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমি কি হাসির কিছু বললাম? আরে হাসবো না তো কি করব, সময় দিলাম কই আর, এমনি পরিয়ে দিলাম, তুমি তো বলেই দিলে মাঝে মধ্যে। এত কথা বাদ, চলো তোমাকে সাজিয়ে দিই। আমি সেজে নিতে পারবো তো, আপনি রেডি হয়ে নিন। আমার পাঞ্জাবি গায়ে দিতে 2 মিনিটের বেশি সময় লাগবে না, চুপ করো তো তুমি। অনিল সুপ্রভাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে রেখে চুলগুলো অনেক মতো ক্লিপ দিয়ে আটকে দিয়ে তুলি দিয়ে সবগুলো চুল বেঁধে দিল। তারপর কপালে একটা কালো রঙের ছোট্ট টিপ পরিয়ে দিয়ে কানে দুল পরিয়ে দিল। ব্যাস, এই সিম্পল সাজেই তোমাকে ভালো লাগছে, অত সাজগোজ করা লাগে না, তুমি এমনিতেই আমার সুন্দরী বউ। হয়েছে হয়েছে, আপনি রেডি হন এবার।
অনিলও আর কোনো কিছু না করে চুপচাপ পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দুজনে মিলে বেরিয়ে পড়লো বাড়ির সামনে একটু ঘুরবার জন্য। একে অপরের হাত ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর এসে পড়েছে সুপ্রভাতের পুরনো বাসার সামনে খানিকটা। মনে পড়ে সুপ্রভা, এই রাস্তায় আমি কত উকি মেরে দেখতাম তোমাকে, অপেক্ষায় থাকতাম কখন তুমি আসবে ওই পথ ধরে, আর আমি তোমাকে একটুখানি দেখবো। আর আজকে দেখো, তুমি আমার বউ হয়ে আমরা একসাথে হাঁটছি। সুপ্রভা অনিলের কথার উত্তর দেবার আগেই ওদের সামনে মাস্ক পরা একটা মেয়ে এসে দাঁড়ায়। এসেই অনিলের গালে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আকস্মিক এরকম কাণ্ডে অনিলের সঙ্গে সঙ্গে সুপ্রভাও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সুপ্রভা মেয়েটাকে যেই প্রশ্ন করতে যাচ্ছিল অমনি মেয়েটা নিজেই মুখ খুলল। লজ্জা করলো না অনিল তোমায় আমাকে ঠকাতে? আমাকে অপেক্ষায় রেখে তুমি কি করে পারলে এরকমটা করতে? কিভাবে পারলে আমার মতো একটা মেয়ের সঙ্গে ঘুরতে, আমার জীবনটাকে তছনছ করে দিতে পারলে তুমি? বলো, উত্তর দাও, আমাকে কেন ঠকালে বলো। অনিল নিরুত্তর হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সুপ্রভার মনে প্রশ্নের সমাহার। মাঝখানে কেটে গেছিল অনেকগুলো বছর, তবে কি এই সময়গুলোতে অনেক কিছুই ঘটে গেছে যেটা সুপ্রভার অজানা? আমি বুঝতে পারিনি রিমা, তুমি আমাকে এইভাবে ধরে ফেলবে। ক্ষমা করে দাও আমাকে, আমি তোমাকে ঠকাতে চাইনি। দ্বিতীয়বার এরকম ভুল হবে না কখনো। সুপ্রভা অবাক হয়ে যায় অনিলের কথা শুনে। না, এবার আর মনের ভিতর প্রশ্ন জমিয়ে রাখতে পারছে না সে। অনিলকে প্রশ্ন করেই বসলো। আপনি এসব কি বলছেন অনিল? উনি কে হয় আপনার, আর আপনি বা ওনাকে ঠকিয়েছেন আবার বলছেন প্রিয়তমা? মানে কি হচ্ছে কি এখানে? মাস্ক পরা মেয়েটি এবার মাস্ক খুলে ফেললো মুখ থেকে। তারপর সুপ্রভাকে উদ্দেশ্য করে বলল, তোমার স্বামী দেখছি বহুত চালাক, ঠিক চিনে ফেলেছেন আমাকে। মাঝখানে অনিল হেসে বলল, কি ভেবেছিস তুই আমার বউয়ের সামনে আমাকে ফাঁসিয়ে দিবি আর আমি কিছুই করতে পারবো না? চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তোর চালেই তোকে মাত দিলাম, আর দেখ তুই নিজেই এখন গড়গড় করে সব বলছিস। আরে অনিল, আমাকে খুলে তো বলবেন কিছু। এবার আমার রাগ হচ্ছে ভীষণ, আমি বাড়ি চলে যাব বললাম। সুপ্রভা রাগ দেখাতেই রিমা বলল, তোমার দেখে রাগ অনেক, স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্যই করতে পারছো না। পুরো কথা তো শুনবে। আমি হচ্ছি রিয়া, অনিলের ক্লাসমেট, একই কলেজ ভার্সিটিতে পড়েছি। আমার বহুদিন পর দেখা হলো ওর সাথে। আগে তো ওর সঙ্গে আড্ডা দিতে বসতেই সুপ্রভা আর সুপ্রভা, মানে সুপ্রভাকে কিভাবে পটাবে সেটা নিয়ে পড়ে থাকতো কেবল। সেদিন শুনলাম বিয়ে হয়েছে তোমাদের, তাই একটু মস্করা করলাম অনিলের সাথে। সে দেখি নিজে আমাকে উল্টা মাত দিয়েছে। কথাগুলো বলেই রিমা হাসতে থাকে, সঙ্গে অনিলেও। অবশেষে সুপ্রভা হাঁপ ছেড়ে বাঁচল। রিমা, তুইও না এরকম মজা কেউ করে? আমার বউটাকে ভয় পাইয়ে দিয়েছিস একেবারে। না, আমি ঠিক আছি। মুখে বলতে হবে না, যখন আমি বলেছি তখন তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তুমি কতটা ভালোবাসো অনিলকে। এভাবে ভালোবেসে আমার বন্ধুটার পাশে থেকো আজীবন। সুপ্রভা বিনিময়ে মাথা তুলিয়ে হ্যাঁ বলল। অনিল, তোমার নতুন বউকে দেখলাম, কিছু দিতে তো পারলাম না। এভাবে রাস্তায় দেখা হলো। এই নাও, এই ফুলগুলো তোমার। সামনের ওই কৃষ্ণচূড়া গাছটা থেকে এনেছিলাম। পরে আবার দেখা হলে পাওনা নিয়ে নিও। কথাগুলো বলেই রিয়া একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল এনে সুপ্রভার হাতে ধরিয়ে দেয়। সুপ্রভাও হাসি মুখে সেটা গ্রহণ করলো। বাড়িতে যাবি না? চল রিমা। অনিলের প্রশ্ন উত্তর রিমা হাসি মুখে মেনে নিল। না রে, পরে একদিন যাব। আমার স্বামী আসবে, ওকে এগিয়ে আনতে যাচ্ছি। পরে একদিন দেখা হবে। বউ নিয়ে মন দিয়ে সংসার করিস। অনিলের উত্তরের অপেক্ষা না রিমা সেখান থেকে চলে যায়। অনিল সুপ্রভাকে জিজ্ঞেস করে, এত ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, আমি তো সত্যিই ভেবেছিলাম এই আপুর সাথে আপনার কোনো সম্পর্ক আছে, কারণ অনেকগুলো বছর তো আর আপনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, সেজন্য। শোনো বউ, একটা কথা বলি। ভালো আমি তোমাকেই বেসেছি, একদম সত্যিকারের ভালোবাসা যাকে বলে। সেই তুমি 7 বছর কেন 7 জন্ম অপেক্ষা করতে বললে আমি রাজি আছি, কারণ ভালোবাসি যে তোমাকে। সুপ্রভা অনিলের দিকে চেয়ে হাসি মুখে উত্তর দিল, সত্যি আমি ভাগ্যবতী যে আপনার মতন স্বামী পেয়েছি।
সুপ্রভার কথা শেষ হতেই অনিল আবারও বলল, রিমা তো তোমাকে দিয়েছে নকল কৃষ্ণচূড়া ফুল, এটা নিয়ে তুমি কি করবে? অনিলের প্রশ্নে সুপ্রভা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এটা তো গাছের ফুল, সেটা আবার নকল হয় কি করে? মনে হচ্ছে আসতেই ফের অনিলকে প্রশ্ন করে, আপনি কি বলছেন? এটা নকল ফুল কোথায়? ধুর। সীমা তোমাকে দিয়েছে গাছের ফুল, কিন্তু সে তো আর জানে না তুমি আমার জীবন্ত কৃষ্ণচূড়া ফুল। আমার এই জীবন্ত ফুলের কাছে হার মানবে পৃথিবীর সকল ফুল। বড় যত্নে গড়া জীবন্ত ফুল তুমি আমার বউ। অনিলের কথায় ফের সুপ্রভা লজ্জায় নিমজ্জিত হলো। আপনার বেশি বেশি কথা বাদ দিন তো। অনিলও হাসল সুপ্রভার লজ্জা মিশ্রিত মুখ দেখে। সে ইচ্ছে করেই সুপ্রভাকে লজ্জায় ফেলে, যাতে সুপ্রভার লজ্জা রাঙা মুখটা দেখতে পায়। এমনি করে দুজন নিজেদের মতন করে সময় পার করে। বাড়িতে ফিরে আসে সন্ধ্যার আগেই। বাড়িতে ফিরতেই অনিল রুমে চলে যায়। সুপ্রভা খেয়াল করে তার শ্বশুর মশাই কেমন ড্রয়িং রুমে বসে আছে। সুপ্রভা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, আপনি যেভাবে বসে আছেন, কিছু কি হয়েছে? আরে বলো না, আর একটু আগে হাঁটতে বেরিয়েছিলাম, তখন একটু তেলে ভাজা খেয়েছিলাম, এখন পেটটা কেমন যেন করছে। এই বয়সে কি আর এসব বাইরের ভাজা পোড়া খাবার পেটে সহ্য হয়? আপনি বরং গ্যাস্ট্রিকের একটা ঔষধ খেয়ে নিন। আমি মাকে বলছি ঔষধ কোথায় আছে। সুপ্রভা যেতে নিচ্ছিল, অমনি রাগী কণ্ঠে শিকদার সাহেবের ডাক শুনে থেমে গেল। আচ্ছা, পাজি মেয়ে তো তুমি, আগের জন্য আমার উপর প্রতিশোধ নিচ্ছ? সুপ্রভা থতমত খেয়ে গেল শ্বশুর মশাইয়ের কথা শুনে। সে তো ভালোর জন্যই বলেছিল। সুপ্রভা যতই চেষ্টা করছে শিকদার সাহেবকে নিজের আয়ত্তে নিয়ে আসার, কিন্তু পারছে না। বাবা, আমি কিসের প্রতিশোধ নিব? কি বলছেন? কি বলছি বুঝছো না? তুমি যদি এখন এই কথা সুনেরাকে বলো, তাহলে সুনেরা যে আমার সঙ্গে ঝামেলা বাঁধাবে, কারণ ও আমাকে এসব না নিজে বানিয়ে দেয়, কখনো না খেতে দেয়। এখন এসব খেয়েছি আমি, তার উপর পেটের এই অবস্থা শুনলে তো আমার সাথে কুরুক্ষেত্র বাঁধাবে। সুপ্রভা হাসলো শিকদার সাহেবের কথা শুনে। এই মেয়ে, তুমি হাসছো? আচ্ছা বাবা, আপনি এখানেই বসুন, আমি আসছি। মা তো নিজের রুমে বসে কথা বলছে, আপনি একটু অপেক্ষা করুন। সুপ্রভা হাসলো শিকদার সাহেবের কথা শুনে। বলেই সুপ্রভা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে ফ্রিজ খুলে দইয়ের বাটি বের করে, তৈরি করে নেয় দইয়ের শরবত। দইয়ের শরবত বানাতে বানাতে বাহিরে শুনতে পায় ডাবওয়ালার হাঁক। তৎক্ষণাৎ দুটো ডাবও কিনে এনে আবার চলে যায় রান্নাঘরে। শিকদার সাহেব সেগুলো দেখছে, কিন্তু কিছুই বলছে না। একটু পর সুপ্রভা হাতে দুটো শরবতের গ্লাস এনে শিকদার সাহেবের সামনে রাখলেন। বাবা, এই দই আর ডাবের শরবতটুকু খেয়ে নিন, দেখবেন পেট, শরীর, মন সব একেবারে ঠান্ডা হয়ে যাবে। বলছো খাবো তাহলে? নিশ্চিন্তে। শিকদার সাহেব আগে দইয়ের শরবত খেলেন। ঢকঢক করে পুরো শরবতটুকু খেয়ে ডাবের শরবতে চুমুক দেন। সেটাও খেয়ে নেন পুরোটুকু। বাবা, আপনার ভালো লেগেছে? ভালো লাগেনি বলছো? কি দারুণ করে শরবত বাড়িয়েছো তুমি, সত্যি আমার পুরো শরীরটা যেন শীতল হয়ে গেছে। বিশেষ করে ডাবের শরবতটুকু কি স্বাদ হয়েছে। আমাকে মাঝে মধ্যে এই শরবতটা করে দিও কেমন? সুপ্রভা খুশি হলো। অবশেষে শিকদার সাহেবের যে তার বানানো শরবত ভালো লেগেছে, এটুকুই প্রাপ্তি। হ্যাঁ বাবা, বানিয়ে দিব। ডাবের পানি এমনিতেই শরীরের জন্য উপকারী। আমি সেই ডাবের পানির সাথে ডাবের নরম শ্বাস দিয়েছি, সেজন্য এত ভালো লেগেছে। দারুণ হয়েছে। পুরো 2 গ্লাস শরবত খেয়ে পেট আমার এখন ভর্তি একেবারে। এবার যাই, রুমে গিয়ে শান্তিতে একটা ঘুম দেই। শিকদার সাহেব চলে গেলেন। সুপ্রভা রান্নাঘরে কাজগুলো গুছিয়ে রাখছে। তখনই শাশুড়ি মা আসলো। কি শ্বশুর মশাইয়ের সাথে তো খুব ভাব জমেছে দেখছি, একটু একটু করে। তা শাশুড়ি মাকে ভুলে গেলে চলবে? আরে না মা, আসলে। সুপ্রভাকে পুরো কথা শেষ করতে না দিয়ে সুনেরা বেগম মাঝপথে থামিয়ে দিয়ে নিজেই বলতে লাগলেন, আমি আড়াল থেকে সবটুকু দেখেছি, কিন্তু কিছু বলিনি। কেন জানো? যাতে তুমি মানুষটার মনে একটু একটু করে জায়গা নিতে পারো। উনি তোমাকে মেনে নিতে পারেনি, হ্যাঁ সেটাও জানি, তবে তুমি এরকম করে ঠিক ওনার মনে তোমার জায়গা তৈরি করে নিবে একসময়, বুঝছো তো? একবারে পাক্কা বুঝেছি মা। আপনি খাবেন শরবত? বানিয়ে দিই তবে? দাও দেখি, আমিও একটু খেয়ে নি। সুপ্রভা আবার কাজে লেগে গেল শরবত বানাতে। সুনেরা বেগম পাশে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। শরবত বানানোর পাশাপাশি টুকটাক গল্প করতে করতে সময় পার করলো দুই শাশুড়ি বৌমা। পরের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়ে খোলা রাস্তায় হাঁটছেন শিকদার সাহেব।
সকাল সকাল হাঁটলে শরীর ভালো থাকে সেজন্য। হাঁটতে হাঁটতে সামনের রাস্তার দিকে একটা খোলা দোকান দেখতে পেল। সেখানে যাবার হাঁটা ধরেছেন শিকদার সাহেব। তখনই পেছন থেকে ডাক দিলেন জাহিদ ইসলাম। ডাক শুনে হাঁটা থামালেন শিকদার সাহেব। কি শিকদার সাহেব, দিনকাল ভালোই তো। শুনলাম ছেলেকে নাকি বিয়ে করিয়েছেন। হ্যাঁ ভাই, বিয়ে তো করিয়েছিসই, বয়স তো কম হচ্ছে না। অনিলের এবার তো বিয়ে করাতেই হতো। শুনেছি সে রিক্সা চালায়, তার মেয়ের সাথেই বিয়ে দিলেন। হ্যাঁ, আমার ভাই কত ভালো চাকরি করত, বড় বাড়ি ছিল, মেয়েটা কত সুন্দর ছিল, কিন্তু আপনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। তো হলো কি, সেই রিক্সাওয়ালার মেয়েকেই তো বিয়ে করালেন। কথাগুলো বেশ ঠাট্টার স্বরেই বললেন জাহির ইসলাম, যেন ঠাট্টার ছলে শিকদার সাহেবকে অপমান করে পৈশাচিক শান্তি পাচ্ছেন তিনি। শিকদার সাহেবের এমনিই সুপ্রভাকে অপছন্দ ছিল। জাহিদ ইসলামের কথা শুনে রাগ আরো বেড়ে গেল। ওই আগে করতো আর কি, ওনাদেরও তো বড় বাড়ি গাড়ি সবই আছে। ছোট ভাই ঠকিয়ে সব নিয়েছিল, এখন সব ফিরে পেল। বুঝেছে, সে যতই বলুক না কেন, কয়লা ধুলে কিন্তু ময়লা যায় না, বুঝলেন তো? আপনি কত নামি দামি পুলিশ অফিসার ছিলেন, চাইলে আরো ভালো জায়গাও যেতে পারতেন। বিয়ে তো আমার ছেলে করবে ভাই, ওর যা পছন্দ তাতেই ঠিক আছে। আমি বাঁচবই বা কয়দিন, ছেলে সুখে সংসার করুক তাতে আমার আপত্তি নেই। আর তাছাড়া চুরি তো করেননি আমার বৌমার বাবা। আর এগোলেন না শিকদার সাহেব। মাথা গরম হয়ে গেছে এক প্রকার। বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে আজকে অনিল অফিসে যায়নি। বাড়ির সাধারণ প্যান্ট আর গেঞ্জি পরেই আছে। সেখানে সুনেরা বেগম আর সুপ্রভা সবাই মিলে বসে আছে, কেমন চিন্তিত মুখ করে, যেন বড়সড় কিছু একটা হয়েছে। অনিল আজকে অফিসে যাসনি কেন? তোমরা সবাই ভাবে বসে আছো কেন, কি হয়েছে? বাবা, তুমি কি ভুলে গেলে আজকে ছুটি? মা সুপ্রভা বসে বসে আমার ল্যাপটপে অনলাইনে শাড়ি দেখছিল অর্ডার করার জন্য। শিকদার সাহেবের তখনকার রাগ মাথার উপর চওড়া হলো। সবে তো বিয়ে হলো, কতগুলো শাড়ি তো এমনি উপহার পেলে, আবার শাড়ি দেখছো? শিকদার সাহেবের কথা শুনে সুপ্রভার বেশ মন খারাপ হলেও সেটা প্রকাশ করলো না, চুপ করেই রইল। পাশ থেকে সুনেরা বেগম প্রতি উত্তর করলেন, আরে সুপ্রভা না, ও তো আমার জন্য শাড়ি দেখছিল। ওদের বাড়িতে তো আমাদের যাবার কথা, সেখানে যাতে আমি নতুন শাড়ি পরি সেজন্যই শাড়ি দেখছে। যদিও আমাকে মার্কেটে যেতে বলেছিল, আমি যাইনি, কিন্তু মেয়ে তো নাছোড়বান্দা, সেজন্য অনলাইনে শাড়ি দেখছে। তুমিও না বুঝেই ওকে বলছো। ঠিক আছে, আর বলতে হবে না। অফিস থেকে অনিলের ফোন আসায় সেটা রিসিভ করতে উঠে চলে গেল বাহিরে। বাবা, আপনি তো এই সময় চা খান, আমি চা করে এনে দিব, খাবেন আপনি? সুপ্রভা ভালো মনেই চা খাওয়ার কথা বলল শিকদার সাহেবকে, কিন্তু ওনার কানে বাজছে জাহিদ ইসলামের ঠাট্টার সুরে বলা কথাগুলো। তোমাকে বলেছি আমি চা খাবো? বলিনি তো, তাহলে এত বেশি কথা বলছো কেন? যাও চুপচাপ নিজের কাজ করো গিয়ে। কথাগুলো বেশ জোরেই বলল শিকদার সাহেব, বেশ ধমকের সুরে। সুপ্রভা আচমকা এভাবে কথা শুনে ভয়ে কেঁপে উঠল কিছুটা। শিকদার সাহেব কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সুনেরা বেগম সুপ্রভার কাছে গিয়ে মাথায় হাত রেখে বললেন, কিছু মনে করো না বৌমা, নিশ্চয়ই উনি কোনো কারণে রেগে আছেন। মন খারাপ করো না তুমি, যাও গিয়ে সবজিগুলো কেটে নাও, আমি দেখছি ওনার কি হয়েছে। সুপ্রভা শাশুড়ির কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায় সবজি কাটতে। মন তার খচখচ করছে শিকদার সাহেবের ব্যবহারে। মনে পড়ে গেল এরকম ব্যবহার তো অতীতে করত সুপ্রভার সাথে, তখন অপমান করত বাবা রিক্সা চালক বলে। আজকেও সেই পুরনো শিকদার সাহেবকে দেখতে পেল সুপ্রভা। মনে প্রশ্ন জাগলো, এখন তো আর তার বাবা রিক্সা চালায় না, তাহলে এরকম ব্যবহারই বা কেন? পেরিয়ে গেছে বেশ অনেকখানি সময়। সংসারের টুকটাক কাজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও সুপ্রভা অবসরই বলা যায়। এখনো রান্নাঘরে গিয়ে একা হাতে রান্না করেনি, সব সময় সুনেরা বেগম রান্না করেছেন। সুপ্রভা সব এগিয়ে দিয়েছে। মাঝে মধ্যে অনিলের বাবার সাথে কথা হতো, তবে সেটা প্রয়োজনীয় দরকারে। প্রয়োজন ব্যতীত কখনো সুপ্রভা শিকদার সাহেবের কাছে যায়নি। সুপ্রভা এই কয়দিনে বুঝেছে শিকদার সাহেবের সাথে তার একটা আলাদা দূরত্ব আছে, তবে সেটা ঘুচানোর সর্বচেষ্টায় আছে। অনিলও পুরোপুরি সুস্থ হয়ে রোজ সকালে অফিসে বের হয়, সন্ধ্যায় ফিরে সারা দিন সুনেরা বেগমের সাথেই টুকটাক গল্প করে সময় পার করে। এমনি করেই চলছে সুপ্রভার সংসার জীবন। আজকে অনিল অফিসে যায়নি, একদিন ছুটি নিয়েছে। আজ
সেটার কারণ হলো সুপ্রভার অনার্সের রেজাল্ট বের হবে আজকে। যদিও অনিলের পুরো ভরসা আছে, তবুও এই সময় অনিলকে মানসিকভাবে শক্তি জোগানোর জন্য। ড্রয়িং রুমে সুনেরা, সুপ্রভা সবাই কৌতূহল নিয়ে বসে আছে কি হয় জানার জন্য। শিকদার সাহেবের কোথাও একটা কেন জানি এখনো তার মনের ভিতর সুপ্রভার জন্য সুপ্ত রাগ লুকিয়ে আছে। হয়তো সেটা অতীতের জন্য। ধনী গরিবের খোলস ছেড়ে যেন এখনো পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারছেন না, কোথাও একটা আটকা যাচ্ছে বারংবার। অবশেষে উপস্থিত হলো সেই মহেন্দ্রক্ষণ। রেজাল্ট বের হবার আর মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে। সার্ভার ডাউন, সেজন্য রেজাল্ট দেখতেও বেশ সময় লাগছে। সুপ্রভার মনে বেশ ভয় ধরে আছে। আগে ছিল বাপের বাড়ি, এখন শ্বশুর বাড়ি। যদি রেজাল্ট একটু খারাপ হয় লজ্জায় মুখ দেখাতে পারবে না। এদিকে অনিল রেজাল্ট দেখেও চুপ করে আছে। সুপ্রভা আর চিন্তা করতে পারছে না।